হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কালাম অ্যান্ড ইউ আর ওয়াচিং কোডিং অ্যানাটমি। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে Microsoft SQL সার্ভার সেটআপ করতে হয় এবং এর বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা দেখে নেই হোয়াট ইজ Microsoft SQL সার্ভার। সো Microsoft SQL সার্ভার হলো একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা Microsoft দ্বারা তৈরি। এটি ডাটা স্টোর, রিট্রিভ এবং ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। এরপর আমরা দেখি SQL সার্ভারের মেইন ফিচারগুলো। তো প্রথমটি হলো ডাটাবেস ইঞ্জিন। সো ডাটাবেস ইঞ্জিন হলো SQL সার্ভারের মেইন পার্ট যা ডাটা স্টোর, সার্চ, আপডেট এবং প্রসেসিং করে। এটি ট্রানজ্যাকশন, সিকিউরিটি এবং স্টোরেজ প্রোভাইড করে। এরপর হলো ট্রানজ্যাকশনাল প্রসেসিং। সো SQL সার্ভার ট্রানজ্যাকশন পারফর্ম করার জন্য অ্যাসিড প্রপার্টিজ ফলো করে। অর্থাৎ এটি অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি ফলো করে। সো এরপর হলো বিজনেস ইন্টেলিজেন্স। সো এসকিউএল সার্ভার আমাদের ডাটা কালেক্ট, অ্যানালাইজ এবং ভিজুয়ালাইজ করার জন্য কিছু টুল প্রোভাইড করে এবং এর ফলে অর্গানাইজেশন বেটার ইনফর্ম ডিসিশন নিতে পারে। এরপর হলো ডাটা সিকিউরিটি। সো ইউজার অথেন্টিকেশন, রুল বেসড পারমিশন এবং ডাটা এনক্রিপশনের মাধ্যমে এসকিউএল সার্ভার সিকিউরিটি প্রোভাইড করে। এরপর হলো ব্যাকআপ এবং রিস্টোর। সো এসকিউএল সার্ভার বিভিন্ন ধরনের ব্যাকআপ সুবিধা দেয়, যেমন ফুল ব্যাকআপ, ডিফারেনশিয়াল ব্যাকআপ এবং ট্রানজাকশনাল লক, এবং এইসব ব্যাকআপ ব্যবহার করে আমরা ডাটা প্রিজার্ভ করতে পারি। এরপর হলো ক্লাউড ইন্টিগ্রেশন উইথ অ্যাজুর। আমরা খুব সহজেই আমাদের ডাটাগুলো এসকিউএল সার্ভারের মাধ্যমে অ্যাজুরে হোস্ট করতে পারি। এবং পরিশেষে হলো রিপোর্টিং সার্ভিস বা এসএসআরএস। তো এসকিউএল সার্ভার ইউজ করে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারি এবং এসএসআরএস ইউজ করতে পারি। সো এসকিউএল সার্ভারের বিভিন্ন ধরনের এডিশন আছে। এর মধ্যে কিছু আছে পেইড ভার্সন, যারা লাইসেন্স আমাদের কিনতে হয়, এবং কিছু আছে আমাদের ফ্রি ভার্সন। তো পেইড ভার্সনের মধ্যে হলো আমাদের এন্টারপ্রাইজ এবং স্ট্যান্ডার্ড ভার্সন। আমরা যখন কোনো একটা এন্টারপ্রাইজ সলিউশন জন্য এসকিউএল সার্ভার ইউজ করব, তখন আমরা এন্টারপ্রাইজ ভার্সন ইউজ করি, এবং কোনো মাঝারি সাইজের অ্যাপ্লিকেশনের জন্য আমরা স্ট্যান্ডার্ড ভার্সন ইউজ করি। এছাড়া এসকিউএল সার্ভারের দুইটি ফ্রি ভার্সন আছে, তার মধ্যে একটি হলো এক্সপ্রেস, একটি হলো ডেভেলপার। তো আমরা যদি ছোট একটা অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে চাই তাহলে এক্সপ্রেস ইউজ করতে পারি, এবং আমরা যদি ডেভেলপমেন্ট পারপাস ইউজ করতে চাই তাহলে আমরা ডেভেলপার এডিশনটি ইউজ করব। চলুন তাহলে এসকিউএল সার্ভার এবং এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আমাদের সিস্টেমে ইনস্টল করি এবং এরপরে এখানে কিভাবে কাজ করতে হয় সেটা দেখি। তাহলে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টল করার জন্য আমাদের এই লিংকে যেতে হবে। তো এই লিংকটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা এই লিংকে যাই। সো আমরা মাইক্রোসফটের এসকিউএল সার্ভার পেজে প্রবেশ করব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2022 এটা আছে। সো আমরা এখানে ক্লিক করব। সো আমরা চাইলে আমাদের এসকিউএল সার্ভারটা অ্যাজুর হোস্ট করতে পারি। তো সেটা চাইলে আমরা এই বাটনে ক্লিক করব। সো আমরা যেহেতু ফ্রি ভার্সনটা চাচ্ছি, আমরা ফ্রি ভার্সনে চলে যাব। এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা ডেভেলপার ভার্সন আছে এবং একটি এক্সপ্রেস ভার্সন আছে। আমরা ডেভেলপার ভার্সনটা ডাউনলোড করব। সো এজন্য আমরা ডাউনলোড নাও বাটনে ক্লিক করব। সো এটি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এই এক্সিটটা রান করব। সো এখানে আমাদের ৩ টা অপশন দেখাচ্ছে, বেসিক, কাস্টম অ্যান্ড ডাউনলোড মিডিয়া। সো আমরা বেসিকটা সিলেক্ট করব। আমরা অ্যাকসেপ্ট এ ক্লিক করব। সো এখন আমরা আমাদের এসকিউএল সার্ভারটা কোথায় ইনস্টল করব সেই ইনস্টলেশন লোকেশনটা দেখব। আমাদের যে লোকেশনটা আছে সেটাই আমরা সিলেক্ট করব অ্যান্ড ইনস্টল এ ক্লিক করব। সো আমাদের প্যাকেজগুলো ডাউনলোড হবে এবং সেগুলো ইনস্টল হবে। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসকিউএল সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। সেখানে আমরা দেখব যে এসকিউএল সার্ভারের কানেকশন স্ট্রিং আছে এবং এখানে একটা সার্ভার নেম আছে। এটা আমাদের কপি করে নিতে হবে এবং কোথাও সেভ করে রাখতে হবে। এখন আমরা যদি আমাদের এই এসকিউএল সার্ভারটা ইউজ করতে চাই তাহলে একটা এডিটর আমাদের ইনস্টল করতে হবে। সেটা হলো এসএসএমএস, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। আমরা যদি এই বাটনে ক্লিক করি আমরা খুব সহজেই সেই আইডিটা ইনস্টল করতে পারবো। সো আমরা এই বাটনে ক্লিক করলাম। আমাদের এই পেজে নিয়ে গেল। তো আমরা এখন এই পেজটি আমাদের এসএসএমএসটা ডাউনলোড করব এবং ইনস্টল করব। আমরা যেখানে চলে যাই, এখানে ডাউনলোড এসএমএস চলে যাই। আমরা যে এই লিংকে ক্লিক করি, আমাদের এসএসএমএস এর ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। সো আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। তো আমাদের এসএসএমএস ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পারবো যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এটা ক্লিক করব। সো আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। সো আমাদের ইনস্টলেশন বাটনে ক্লিক করব। দেন এখানে ইয়েস এ ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দেব। তো এখন আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করব।
সো আমাদের SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দেখতে এরকম। সো এখান থেকে আমরা আমাদের SQL সার্ভারকে কানেক্ট করব। এজন্য আমরা কানেক্ট বাটনের পাশে যে আইকন আছে সেখানে ক্লিক করব। দেন এখানে আমাদের সার্ভার নেমটা দেব। অ্যান্ড আমরা সিলেক্ট করব উইন্ডোজ অথেন্টিকেশন। দেন এখানে ক্লিক করব ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট। দেন আমরা ক্লিক করব কানেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের SQL সার্ভার কানেক্ট হয়ে গেছে এবং আমরা যদি এক্সপ্যান্ড করি ডাটাবেজে আমাদের এখন পর্যন্ত কোনো ডাটাবেস ক্রিয়েট করা হয়নি। এবং আমরা যদি সিকিউরিটিতে এক্সপ্যান্ড করি, আমরা যদি লগইনসে যাই, এখানে আমাদের একটা লগইনস অলরেডি আছে বাট এটা ডিসেবল আছে। সো আমাদের এটা এনেবল করতে হবে। তো এনেবল করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব। দেন আমরা ক্লিক করব প্রপার্টিস। দেন এখানে একটা পাসওয়ার্ড প্রোভাইড করব। দেন এখান থেকে আমরা ক্লিক করব স্ট্যাটাস। দেন আমরা এখান থেকে ক্লিক করব লগইন এনাবল। দেন এখান থেকে ক্লিক করব ওকে। ওকে, আমাদের পাসওয়ার্ডটা মিট হয় নাই। নতুন একটা পাসওয়ার্ড দেব। আমরা ক্লিক করব ওকে। দেন আমরা এখানে রাইট ক্লিক করব। দেন রিফ্রেশ বাটনে ক্লিক করব। আমরা লোকাল হোস্ট যে সার্ভার এখানে রাইট ক্লিক করব। দেন এখানে প্রপার্টিসে যাব। দেন আমাদের এখানে যেতে হবে সিকিউরিটিস। সো এখান থেকে আমাদের উইন্ডোজ অথেন্টিকেশন এবং SQL সার্ভারের থ্রুতে অথেন্টিকেশন এনেবল করতে হবে। সো আমরা এটা এনেবল করে দিলাম এবং ওকে ক্লিক করব। দেন আমরা আমাদের এখানে আবার রাইট ক্লিক করব অ্যান্ড আমাদের এই সার্ভারটা রিস্টার্ট করব। এখানে ইয়েসে ক্লিক করব। সো আমাদের সার্ভারটা রিস্টার্ট হচ্ছে। এখন আমরা লগ আউট করে ফেলবো। এরপর আমরা SQL সার্ভার অথেন্টিকেশন লগইন ট্রাই করব। আমরা সিলেক্ট করব SQL সার্ভার অথেন্টিকেশন এসে। আমাদের লগইন হয়ে গেছে। এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং এজন্য আমরা ডাটাবেজের উপর রাইট ক্লিক করব। দেন ক্লিক করব নিউ ডাটাবেস। আমরা আমাদের ডাটাবেজের নাম দেব ই-কমার্স ডিবি। দেন আমরা এখানে ওকে ক্লিক করব। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেজে কিছু টেবিল এড করব। সো এজন্য আমরা রাইট ক্লিক করব। দেন আমরা একটা নিউ কোয়ারি ওপেন করব। দেন নতুন টেবিল ক্রিয়েট করার জন্য আমরা লিখব ক্রিয়েট টেবিল। দেন টেবিল নেম কাস্টমার্স। দেন আমাদের একটা প্রাইমারি কি থাকবে কাস্টমার আইডি ইন্টিজার টাইপের এবং এটা আইডেন্টিটি হবে। অর্থাৎ এর ভ্যালু 1 থেকে শুরু হবে এবং 1 করে ইনক্রিজ হবে। দেন ফার্স্ট নেম। নট নাল। অর্থাৎ আমাদের ফার্স্ট নেম 50 ক্যারেক্টার হবে এবং নট নাল হবে। অর্থাৎ ফার্স্ট নেম নালবল নয়। এরপর হবে লাস্ট নেম। এরপর আমরা ইমেল অ্যাড করব। এই ইমেলটা ইউনিক হবে প্রতিটা এন্ট্রির জন্য। দেন ফোন অ্যাড করব। দেন আইটি কলাম অ্যাড্রেস অ্যাড করব। এবং পরিশেষে প্রতিটা এন্ট্রি কখন ইনপুট দেওয়া হয়েছে সেটা ট্র্যাক রাখার জন্য ক্রিয়েটেড ডেট আমরা রাখবো। এবং এটি একটি ডিফল্ট ভ্যালু নেবে যদি আমরা কোনো ভ্যালু প্রোভাইড না করি, সেটা হলো কারেন্ট ডেট।
সো আমরা সিমিলারলি আরেকটি প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করব। সো আমাদের প্রোডাক্ট টেবিলে আমাদের প্রোডাক্ট আইডিটা হবে প্রাইমারি কি এবং আইডেন্টিটি এবং 1 থেকে শুরু হবে 1 করে ইনক্রিজ হবে। দেন আমাদের প্রোডাক্ট নেম হবে যেটা নট নালেবল। দেন ডেসক্রিপশন, দেন আরেকটা কলাম হবে প্রাইস, দেন স্টক কোয়ান্টিটি যেটা ইন্টিজার টাইপের এবং এর ডিফল্ট ভ্যালু 0 অর্থাৎ আমরা যদি কোনো ভ্যালু প্রোভাইড না করি স্টক কোয়ান্টিটি হবে 0, দেন ক্যাটেগরি আইডি এবং ক্রিয়েটেড ডেট। এরপর আমরা আরেকটা টেবিলে এড করব সেটা হলো অর্ডারস। সিমিলারলি প্রাইমারি কি থাকবে অর্ডার আইডি এবং এই প্রতিটা অর্ডার একটা কাস্টমার এগেইনস্ট হবে। সো একটা কাস্টমার আইডি থাকবে। দেন অর্ডার ডেট, টোটাল অ্যামাউন্ট এবং স্ট্যাটাস থাকবে যেটা ডিফল্ট হবে পেন্ডিং এবং যেহেতু প্রতিটা কাস্টমার এগেইনস্টে আমরা অর্ডার করব, সো আমাদের কাস্টমার আইডি হবে একটি ফরেন কি। আমরা একটা রেফারেন্স এড করেছি যে সেটা হলো কাস্টমার টেবিলের সাথে অর্ডার টেবিলে। এরপর আমরা আরেকটা টেবিল এড করব সেটা হলো অর্ডার ডিটেইলস। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অর্ডার আইডি একটা প্রাইমারি কি। দেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের অর্ডার ডিটেইলস আইডি একটা প্রাইমারি কি এবং এটি আইডেন্টিটি এবং এই অর্ডার ডিটেইলস যেহেতু অর্ডার টেবিলের সাথে ডাইরেক্টলি লিংক এবং আমরা অর্ডারের ডিটেইলস গুলো এই টেবিলে রাখবো। এজন্য আমরা অর্ডার আইডিটা এখানে রাখবো যে কোন অর্ডার আইডির এগেইনস্টে আমরা এই ডিটেইলস গুলো রাখতেছি। দেন প্রোডাক্ট আইডি, দেন কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং আমাদের যেহেতু প্রতিটা অর্ডার ডিটেইলস একটা অর্ডারের এগেইনস্টে হবে, সো আমরা ফরেন কি হিসেবে অর্ডার আইডিটা ডিক্লেয়ার করতেছি এবং আমরা রেফারেন্স এড করতেছি অর্ডার টেবিলের এবং যেহেতু এখানে প্রোডাক্ট আইডি আমরা রাখতেছি সেহেতু আমরা অর্ডার ডিটেইলস এর সাথে প্রোডাক্ট টেবিলের রিলেশনশিপের জন্য একটা ফরেন কি প্রোডাক্ট আইডি এড করতেছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটি রেফারেন্স এড করতেছি। সো এখন যদি আমরা এক্সিকিউটে ক্লিক করি দেন আমাদের এই টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা ক্লিক করতেছি। সো আমরা দেখতেছি যে আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ই-কমার্স ডিবি এটা রিফ্রেশ দেই অ্যান্ড দেন এক্সপ্যান্ড করি, দেন টেবিল এক্সপ্যান্ড করি, আমরা দেখব যে আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখানে ৪ টা টেবিল আছে কাস্টমার্স, অর্ডার ডিটেইলস, অর্ডারস অ্যান্ড প্রোডাক্টস। সো এখন আমরা এই টেবিলগুলাতে কিছু ডাটা ইনসার্ট করব। এজন্য আমরা নতুন একটি কোয়েরি খুলবো। ক্লিক করব নিউ কোয়েরি এবং ইনসার্ট করার জন্য আমরা এই কোয়েরিটা লিখব যে ইনসার্ট ইনটু কাস্টমার্স অ্যান্ড আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন এবং অ্যাড্রেস এবং ডাটা ইনসার্ট করব এবং ভ্যালুগুলো হবে ৩ টা রো এবং ৩ টা রোতে আমরা যদি দেখি যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস দেয়া আছে এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের এই ৩ টা রোতে প্রতিটাতে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেয়া আছে। সিমিলারলি আমরা প্রোডাক্ট টেবিলের জন্য ডাটা ইনসার্ট করব। সো সিমিলারলি প্রোডাক্টস টেবিলের প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক কোয়ান্টিটি কলামগুলোতে এই ৩ টা রো এর ভ্যালু ইনসার্ট করব। অর্থাৎ ৩ টা এন্ট্রি দেব। এখন যদি আমরা এক্সিকিউটে আবার ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই কাস্টমার টেবিলে ডাটা দেখতে চাই আমরা খুব সহজে সিলেক্ট অপারেশন লিখে দেন আমরা ওই ভ্যালুগুলো দেখতে পারবো। আমরা যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স দেন এই কোয়ারিটা এক্সিকিউট করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার টেবিলে ৩ টা এন্ট্রি আছে এবং এই এন্ট্রিগুলো আমরা যে এন্ট্রি দিয়েছি সেটার সাথে ম্যাচ করতেছে এবং এখানে ক্রিয়েটেড ডেট অটোমেটিক্যালি কারেন্ট ডেট টাইপ অনুযায়ী সেট হয়ে গেছে। সিমিলারলি আমরা প্রোডাক্টস টেবিলটার ডাটাও দেখতে পারি। আমরা লিখব এখন যদি আমরা রান করি এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট টেবিলের ডাটাটা এখানে শো করতেছে এবং যেহেতু আমরা ওখানে ক্যাটেগরি আইডি দেইনি, ক্যাটেগরি আইডিটা নাল শো করতেছে। সো আমরা চাইলে সিলেক্ট কোয়ারির মধ্যে বিভিন্ন কন্ডিশন এড করতে পারি। আমরা চাইলে স্পেসিফিক কলাম শুধুমাত্র ফেচ করতে পারি। সো আমরা যদি চাই যে আমাদের প্রোডাক্ট থেকে শুধুমাত্র প্রোডাক্ট নেম, প্রাইস এবং স্টক কোয়ান্টিটি গুলো ফেচ করব। যেখানে প্রাইস ৳৫,০০০ উপরে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি সিলেক্ট প্রোডাক্ট নেম, প্রাইস, স্টক কোয়ান্টিটি ফ্রম প্রোডাক্টস দেন আমরা লিখতে পারি হোয়ার প্রাইস is greater than 5,000 এখন যদি এটা আমরা রান করি আমরা দেখতে পারবো যে আমাদের ২ টা প্রোডাক্ট আছে আউট অফ 3 প্রোডাক্টস যাদের ভ্যালু 5,000 এর উপরে এবং আমাদের শুধুমাত্র ৩ টা কলামই আমরা ফেচ করেছি। এছাড়া চাইলে আমরা আমাদের যে কাস্টমার গুলো আছে যদি আমরা আবার এটা এক্সিকিউট করি
আমরা দেখতে পারবো যে কাস্টমার ১ থেকে ৩ পর্যন্ত আছে। আমরা চাইলে কাস্টমার এই ডাটাগুলো সর্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমাদের লাস্ট নেম অনুযায়ী সর্ট হবে আমাদের যে ডাটাটা, তো আমরা লিখতে পারি সিলেক্ট নেম ইমেইল ফ্রম এখন যদি আমরা এক্সিকিউট করি এটা, আমরা দেখতে পারবো যে আমাদের ডাটাগুলো ৩ টা কলাম রিটার্ন করেছে। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল, এবং আমাদের যে ডাটাগুলো রিটার্ন হয়েছে সেগুলো সর্ট হয়েছে লাস্ট নেম অনুযায়ী। অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলা প্রোভাইড করতেছে সেগুলা এমনভাবে আসতেছে যেন লাস্ট নেম অনুযায়ী অ্যাসেন্ডিং ওয়েতে সর্টেড। সো এতে গেলো আমাদের সিলেকশন। দেন আমরা চাইলে আমাদের ডাটাগুলো আপডেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যে প্রোডাক্ট নেম স্মার্টফোন এক্স, এই প্রোডাক্ট নেম এটার ভ্যালুটা আমরা আপডেট করতে চাচ্ছি, বাট অন্য কোনো এন্ট্রিতে কোনো চেঞ্জ করব না। এজন্য আমরা লিখতে পারি আপডেট প্রোডাক্টস সেট। ফর এক্সাম্পল আমরা প্রাইস সেট করতে চাচ্ছি 42,000 এবং আমরা কোন প্রোডাক্টে করতে যাচ্ছি? আমরা করতে যাচ্ছি যে প্রোডাক্টটা স্মার্টফোন এক্স নামের। দেন হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়ালস টু স্মার্ট এক্স। এখন যদি আমরা এক্সিকিউট করি, আমরা দেখতে পাবো যে আমাদের প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে, এবং এখন যদি আমরা প্রোডাক্টটা সিলেক্ট করি, ফর এক্সাম্পল হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়ালস টু, এটা প্রোডাক্ট নেম ইকুয়ালস টু স্মার্টফোন এক্স, এক্সিকিউট করি, আমরা দেখতে পাবো যে আমাদের প্রাইসটা আপডেট হয়ে 42,000 হয়ে গেছে। সিমিলারলি আমরা চাইলে কাস্টমারের ফোন নাম্বার, অ্যাড্রেস আপডেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা আমাদের যে কাস্টমার আইডি 1, তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমরা আপডেট করতে চাচ্ছি। সো এজন্য আমরা লিখব আপডেট কাস্টমার সেট ফোন, যে আমাদের আপডেট ফোন নাম্বারটা, অ্যান্ড আমাদের অ্যাড্রেস। সো আমরা আপডেট করবো কোনটা? যার কাস্টমার আইডি ইকুয়ালস টু 1। এখন যদি এক্সিকিউট করি, আমাদের ডাটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা ডাটা দেখতে চাই, আমরা লিখতে পারি start from customer where customer ID equals to 1। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার আইডিটার ফোন নাম্বার আপডেট হয়েছে এবং অ্যাড্রেসও আপডেট হয়েছে, নতুন অ্যাড্রেস শো করতেছে। এখন আমাদের হঠাৎ করে মনে হলো যে আমাদের একটি এন্ট্রি ডিলিট করতে হবে। আমরা খুব সহজে ডিলিট করতে পারবো। ফর এক্সাম্পল আমরা প্রোডাক্ট টেবিল থেকে যার প্রোডাক্ট আইডি 3, এটা এখন আমরা ডিলিট করতে চাচ্ছি। সো আমরা লিখব ডিলিট ফ্রম প্রোডাক্টস where product ID equals to 3। এখন যদি আমরা এটা রান করি, আমাদের যে এন্ট্রিটা আছে প্রোডাক্ট আইডি 3, সেটা ডিলিট হয়ে যাবে। সো আমরা ক্লিক করব এক্সিকিউট। দেখা যাচ্ছে যে আমাদের এক্সিকিউশন হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্ট দেখতে চাই, তাহলে আমরা যেটা রান করি, সো আমরা দেখব যে আমাদের যে প্রোডাক্ট আইডি 3 ছিল যে এন্ট্রিটা, সেটা ডিলিট হয়ে গেছে। সো এগুলো আমাদের বেসিক এসকিউএল কোয়ারিজ। সো আমরা চাইলে আমাদের হোয়াইল ক্লজে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখন কিছু এর ব্যবহার দেখব।
প্রথমটি হলো যে গ্রেটার দেন ইউজ করা। আমরা যদি সবগুলো প্রোডাক্ট দেখতে চাই যার প্রাইস 50,000 এর উপরে, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি। সিলেক্ট স্টার from products where price is greater than 50,000. সো এটি আমাদের যে প্রাইসের ভ্যালু 50,000 এর উপরে, যেটা হলো আমাদের প্রোডাক্ট 2 যার প্রাইস 75,000 সেটা শো করতেছে। এখন আমরা চাইলে আমাদের একটা রেঞ্জ প্রোভাইড করতে পারি, যার ভিতরে আমরা চেক করে দেখতে পারি যে কোন প্রোডাক্ট আছে। তো বিটুইন আমাদের করতে হলে আমরা লিখব সিলেক্ট ফ্রম প্রোডাক্টস where price between, let's say, 5,000 and 60,000. আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রাইস রেঞ্জের ভিতরে আমাদের একটি প্রোডাক্ট আছে এবং সেটি শো করতেছে যার প্রাইস হলো 42,000। এখন আমরা যদি চাই আমাদের ২ টা স্পেসিফিক ভ্যালু কোন কলামে আছে কিনা সেই রো গুলো রিটার্ন করবে, সেটা আমরা ইন অপারেটরের মাধ্যমে করতে পারি। তো আমরা একটু দেখে নেই। সো এখানে আমরা ওই সকল কাস্টমারের ডাটা দেখতে চাই যাদের ফার্স্ট নেম রহিম অথবা করিম। আমরা যদি এক্সিকিউট করি, আমরা দেখতে পারবো যে আমাদের ২ টা রো রিটার্ন হয়েছে এবং যার ফার্স্ট নেম রহিম এবং করিম সেই ২ টা রোই রিটার্ন হয়েছে। এরপর যদি চাই আমরা যে আমরা কোন একটা প্যাটার্ন ম্যাচ করে সেই প্যাটার্ন অনুযায়ী যে কলামের ভ্যালুগুলা ম্যাচ হচ্ছে সেই এন্ট্রি গুলা সেই রো গুলা আমরা রিটার্ন করতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারি লাইক কিওয়ার্ডটি। ফর এক্সাম্পল তো এখানে আমরা সেই সকল কাস্টমার গুলো দেখতে চাই যার ইমেইল এর লাস্টের পার্টটুকু হবে @example.com। সো এটা যদি আমরা এক্সিকিউট করি, সো আমরা দেখব যে আমাদের ৩ টি রো রিটার্ন হয়েছে এবং সবগুলোর ইমেইলের লাস্টে আমাদের @example.com আছে। এছাড়া আমরা চাইলে হোয়াইল ক্লজে মাল্টিপল কন্ডিশন এড করতে পারি এবং সেজন্য আমরা বিভিন্ন লজিক্যাল অপারেটর যেমন এন্ড, অর এগুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা এন্ড অপারেটর ইউজেস দেখব। আমরা চাচ্ছি যে আমরা সেই সকল প্রোডাক্ট গুলো দেখব যেটার প্রাইস ১০,০০০ এর উপরে এবং স্টক কোয়ান্টিটি ৩০০ এর নিচে। আমাদের প্রাইস হবে ১০,০০০ এর উপরে এন্ড স্টক কোয়ান্টিটি হবে ৩০ এর নিচে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রো রিটার্ন হয়েছে এবং এর প্রাইস ১০,০০০ এর উপরে এবং স্টক কোয়ান্টিটি ৩০ এর নিচে। সো এইভাবে আমরা মাল্টিপল কন্ডিশন এড করতে পারি এন্ড, অর এন্ড আদার লজিক্যাল অপারেটর মাধ্যমে। তো এর আগে আমরা একটু দেখেছি যে আমরা কিভাবে আমাদের ডাটা সর্ট করব বেসড অন সাম কলাম ভ্যালু। অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে সর্ট করা যায় সেটা দেখেছিলাম। আমরা চাইলে আমাদের কলামগুলো ডিসেন্ডিং অর্ডারেও সর্ট করতে পারি। সো আমরা এর এক্সাম্পল এখন দেখব। আমাদের ডাটাবেজে সচরাচর মিলিয়নস অফ ডাটা থাকে। সো আমরা চাইলে শুধুমাত্র যতগুলো ডাটা দরকার সেগুলো আনতে পারি এবং পেজিনেশন ইউজ করতে পারি। এজন্য আমরা লিমিটিং অ্যাট্রিবিউট ইউজ করতে পারি।
সো এখন আমরা দেখব কিভাবে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। আমরা যদি এই কিওয়ার্ডটি ইউজ করি ডেস্ক তাহলে আমরা এই ডাটাটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট পাবো বেসড অন প্রাইস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে এবং যার প্রাইস বেশি সেটা উপরে দেখাচ্ছে এবং এরপরে যার প্রাইস কম সেটা নিচে দেখাচ্ছে। অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে এটা সর্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কিছু ডাটা এড করব এই প্রোডাক্ট টেবিলে। সো আমরা আবারও এটা কপি করতেছি। এবং আমরা যে লাস্টে যে ডিলিট করে দিয়েছিলাম যে রোটা সেটা আবার ইনসার্ট করব। সো এখন যদি আমরা দেখি আমাদের প্রোডাক্ট সংখ্যা ৩টি প্রোডাক্ট আছে। সো এখন আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে শুধুমাত্র ২টি প্রোডাক্ট নেব। সো এই ধরনের কাজ আমাদের ইউজফুল হয় যখন আমরা পেজিনেশন ইউজ করি। সো এজন্য আমরা ২ টা উপায় ইউজ করতে পারি। একটা হলো আমরা টপ ইউজ করতে পারি, আরেকটা হলো আমরা অফসেট ইউজ করতে পারি। সো আমরা ১ম এ টপ কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। আমরা করতে পারি সিলেক্ট টপ টু স্টার মানে আমরা সবগুলো কলাম ফেচ করতেছি ফ্রম প্রোডাক্টস অর্ডার বাই প্রাইস। সো এখানে আমরা আমাদের যে ডাটা আছে সেটা প্রাইস অনুযায়ী অর্ডার করব এবং তার মধ্যে থেকে টপ ২ টা আমরা ফেচ করব। এখন যদি এক্সিকিউট করি, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদিও আমাদের এখানে ৩ টা প্রোডাক্ট আছে বাট আমাদের শুধু ২ টা প্রোডাক্ট রিটার্ন করতেছে এবং সেটা আমাদের যার প্রাইস সবচেয়ে বেশি সে ২ টা রিটার্ন করতেছে। এটি আমরা অফসেট ফেচের মাধ্যমে করতে পারি। তো সেজন্য আমাদের লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস অফসেট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২ টা ডাটা রিটার্ন হয়েছে এবং আমরা আমাদের ১ম এ যদি আমরা দেখি এখানে ডাটাটা প্রাইস অনুযায়ী সর্ট হয়েছে এবং এরপর আমরা অফসেটের মাধ্যমে একটা রো আমরা বাদ দিয়েছি। সেটা ১ম টা আমরা বাদ দিয়েছি এবং পরেরটা থেকে ২ টা রো আমরা রিটার্ন করেছি। সো অফসেট 1 রোজ ফেচ নেক্সট 2 রো। তো এটির মাধ্যমে আমরা খুব সহজেই পেজিনেশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমাদের ১ম পেজে ১০ টা রো দেখাতে হবে। দেন আমরা ১ম ১০ টা রো রিটার্ন করব। তখন হবে অফসেট 0 ফেচ নেক্সট 10 এবং আমরা যদি নেক্সট ১০ টি রিটার্ন করতে চাই তখন আমাদের অফসেট হবে 10 এন্ড ফেজ হবে নেক্সট 10। এছাড়া এসকিউএল আমাদের কিছু বিল্ড ইন এগ্রিগেশন ফাংশন প্রোভাইড করে যা ইউজ করে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন কাউন্ট, সাম, এভারেজ, মিন এন্ড ম্যাক্স। সো আমরা একটা করে দেখি কিভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। সো ফর এক্সাম্পল আমাদের যে কতগুলো কাস্টমার আছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই আমরা খুব সহজেই এগ্রিগেট ফাংশন ইউজ করে কাউন্ট করতে পারি। ফর এক্সাম্পল সিলেক্ট কাউন্ট কাস্টমার আইডি as total customers from customers। সো আমরা যদি এটা এক্সিকিউট করি আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যে আমাদের টোটাল কাস্টমার ৩ টা আছে সেটা প্রোভাইড করতেছে। এটা কাস্টমার টেবিল থেকে কতগুলা রো আছে সেটা কাউন্ট করে সেই কাউন্টের ভ্যালুটা এখানে প্রোভাইড করে। সিমিলারলি আমরা যদি কোনো ভ্যালু সাম করতে চাই যেমন আমরা যদি দেখতে চাই যে আমাদের টোটাল প্রোডাক্টের স্টক কতগুলো আছে তাহলে আমরা সাম অ্যাট্রিবিউট ইউজ করে খুব সহজে সেটা করতে পারি। আমাদের লিখতে হবে সিলেক্ট সাম স্টক কোয়ান্টিটি as total stock
সো এখানে আমরা অ্যাজ টোটাল স্টক লিখতেছি। এটা হলো এলিয়াস, অর্থাৎ এখানে যে একটা কলাম রিটার্ন করবে সেটা কি নামে রিটার্ন করবে সেটা আমরা এখানে বলে দিতেছি। এখন যদি আমরা এক্সিকিউট করি, আমরা দেখব যে এখানে আমাদের টোটাল স্টকটা শো করতেছে। সিমিলারলি আমরা আমাদের প্রোডাক্টের এভারেজ প্রাইস বের করতে পারি। এজন্য আমরা লিখব সিলেক্ট প্রাইস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল প্রোডাক্টের এভারেজ প্রাইসটা এখানে শো করতেছে, হুইচ ইজ 40,166.66। দেন আমরা যদি বের করতে চাই যে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে আমাদের মিনিমাম প্রাইসটা কত এবং ম্যাক্সিমাম প্রাইসটা কত, সেটা আমরা মিন ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে খুব সহজে বের করতে পারবো। আমরা লিখব সিলেক্ট মিন প্রাইস এক্সিকিউট করি আমরা। সো আমরা দেখবো যে এখানে মিনিমাম প্রাইস দেখাচ্ছে এবং ম্যাক্সিমাম প্রাইস দেখাচ্ছে। সো এইভাবে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে বিভিন্ন রিকোয়ার্ড কাজ করতে পারি। তো এরপর আসতেছে জয়েন। যদি আমাদের কোনো কোয়ারিতে মাল্টিপল টেবিলে ডাটা একসাথে লাগে তাহলে আমরা খুব সহজে জয়েন ইউজ করে সেই ডাটা নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল এখানে আমাদের অর্ডার এবং অর্ডার ডিটেলস টেবিল আছে, যেটা দুই টেবিলে ভ্যালু আমাদের মাঝে মধ্যে দরকার হবে। তখন আমরা জয়েন অপারেশনের মাধ্যমে এই দুইটা টেবিল জয়েন করে তাদের করেসপন্ডিং যে অর্ডারের সাথে অর্ডার ডিটেলস টেবিলের রোটা কানেক্টেড আছে সেটার ভ্যালুটা আমরা কালেক্ট করে এটা জয়েনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। সো এটা দেখানোর জন্য আমরা আমাদের অর্ডার এবং অর্ডার ডিটেলস টেবিলে কিছু ডাটা ইনসার্ট করব। সো আমরা প্রথমে আমাদের অর্ডার টেবিলে একটা অর্ডার ইনসার্ট করব এবং আমাদের অর্ডার ডিটেলস টেবিলে একটা অর্ডার ডিটেলস ইনসার্ট করব। সো আমরা যদি এখন একটা অর্ডার দেখতে চাই এবং অর্ডারের সাথে সাথে কোন কাস্টমার সেই অর্ডারটি করেছে সেটা দেখতে চাই, আমরা খুব সহজে জয়েনিং এর মাধ্যমে সেই ডাটা নিয়ে আসতে পারি। সো গেট অর্ডার উইথ কাস্টমার ইনফরমেশন। আমাদের লিখতে হবে সিলেক্ট ফ্রম অর্ডার, আমরা এলিয়াস দিতেছি ও, ইনার জয়েন কাস্টমার্স সি অন ও ডট কাস্টমার। সো আমাদের কাস্টমার আইডি এবং অর্ডার টেবিলের মধ্যে আমাদের ফর্ম কি হলো কাস্টমার আইডি। আমরা কাস্টমার আইডির মাধ্যমে আমরা জয়েনটা দিতেছি এবং জয়েনটা ইনার জয়েন দিতেছি, অর্থাৎ দুইটা এই কাস্টমার আইডি দুইটা টেবিলের মধ্যেই একটা রো এর মধ্যে থাকতে হবে এবং যে যে টেবিলের রো এর গুলা ম্যাচ হবে সেগুলো রিটার্ন করবে। এবং আমরা সিলেক্ট করব ও ডট অর্ডার আইডি কাস্টমার আইডি, সরি, ফার্স্ট নেম টোটাল অ্যামাউন্ট অ্যান্ড স্ট্যাটাস। এখন আমরা এটা এক্সিকিউট করি,
আমরা দেখতে পারবো যে আমাদের অর্ডার আইডিটা এবং সেই অর্ডারটা যে কাস্টমার করেছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্ডার ডেট, টোটাল অ্যামাউন্ট এবং স্ট্যাটাসটা শো করতেছে। অর্থাৎ আমরা ইনার জয়েনের মাধ্যমে খুব সহজেই ২ টা টেবিল থেকে ডাটাগুলো নিয়ে সেটা শো করতে পারতেছি। সো আমরা যদি একটা অর্ডার ডিটেইলস দেখতে চাই এবং সেই অর্ডার ডিটেইলসটা কোন প্রোডাক্টের এগেইনস্ট এ দেখতে চাই, সেটাও আমরা খুব সহজে ইনার জয়েনের মাধ্যমে করতে পারবো। সো এজন্য আমরা লিখব। সো আমরা দেখতেছি এখানে আমরা অর্ডার লিস্ট টেবিলটা প্রোডাক্ট টেবিলের সাথে ইনার জয়েন করেছি এবং এটা ইনার জয়েনটা হয়েছে আমাদের ফরেন কি প্রোডাক্ট আইডি এর রোতে এবং এখানে আমরা অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসটা সিলেক্ট করেছি। আমরা যদি এক্সিকিউট করি এটা, দেখবো যে অর্ডার আইডি, প্রোডাক্ট নেমটা এখানে চলে আসছে, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসটা এখানে চলে আসছে। এখন আমাদের যদি এমন একটা রিকোয়ারমেন্ট আসে যে আমাদের সকল কাস্টমারের ইনফরমেশন প্রোভাইড করতে হবে ইনক্লুডিং দেয়ার অর্ডারস। এখানে কোনো কাস্টমার অর্ডার নাও থাকতে পারে। এজন্য আমরা লেফট জয়েন ইউজ করতে পারি। সো আমরা লিখবো সিলেক্ট from customers the left join orders so on select customer ID would এখানে আমরা কি সিলেক্ট করব? আমরা সিলেক্ট করব কাস্টমার আইডি। আমরা ফার্স্ট নেমটা নিব। লাস্ট নেম নেব। আমরা অর্ডার আইডি নেব অর্ডার টেবিল থেকে। সো আমরা লেফট জয়েন ইউজ করার ফলে আমাদের সকল কাস্টমার চলে আসবে ইভেন if তাদের কোনো অর্ডার নেই। তো আমরা যদি এটা এক্সিকিউট করি, আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম কাস্টমার আইডি, ফার্স্ট লাস্ট নেম এবং অর্ডারের ইনফরমেশন চলে আসছে। যদি আমাদের সেকেন্ড ২ টা কাস্টমার কোনো অর্ডার আইডি নেই, তারপর সেটা আমাদের দেখাচ্ছে এবং কাস্টমার অর্ডারের কলামগুলোতে আমাদের নাল শো করতেছে। তো সিমিলারলি আমরা চাইলে মাল্টিপল জয়েন ইউজ করতে পারি মাল্টিপল টেবিলের সাথে এবং সেই অনুযায়ী ডাটা শো করতে পারি। সো আজকে আমরা দেখলাম এসকিউএল সার্ভারের বেসিক ইনস্টলেশন, কিভাবে আমরা এসকিউএল সার্ভার ইউজ করতে পারি, কিভাবে আমরা এসকিউএল কোয়েরি লিখতে পারি, কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি, কিভাবে টেবিল ইনসার্ট আপডেট করতে পারি এবং সাথে, সাথে কোয়েরি করে বিভিন্ন ডাটা দেখতে পারি, অর্ডার করতে পারি, কিভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুযায়ী সাজাতে পারি, কিভাবে আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি। সাথে, সাথে আমরা কিভাবে বিভিন্ন জয়েন ইউজ করে মাল্টিপল টেবিলকে জয়েন করে সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারি। সো এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা স্টোর প্রসিডিউর, ভিউজ এবং ট্রানজাকশন ইউজ করতে পারি। এছাড়া কিভাবে ইনডেক্স ইউজ করে আমরা আমাদের কোয়েরি স্পিড বাড়াতে পারি। সাথে, সাথে আমরা দেখব কিভাবে আমরা ডাটাবেস ব্যাকআপ এবং রিস্টোর করতে পারি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের আর কি, কি জানার ইচ্ছা আছে। সো আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।